সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো। কেন তাকে নেওয়া হলো? কি জিজ্ঞাসাবাদ করা হবে তাকে? ঢাকা শহরে প্রকাশ্য দিবালোকে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরে আনিস আলমগীর তার ফেসবুক পাতায় পোস্ট দিয়েছেন। সেখানে তিনি প্রতিদিনকার মতো বিরিয়ানি খাওয়ার কথাও বলেছেন, আর এটাই তাকে হত্যাযোগ্য করে তুলেছে এতদিন ধরে আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, মাসুদ কামালের মতো সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে থাকা সন্ত্রাসীদের কাছে। আর এই সন্ত্রাসীদের সঙ্গে সরকারের যোগসূত্রের কথা তো আমরা সকলেই জানি না। তাদের হয়ে সরকার এখন আনিস আলমগীরকে ধরে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাকে ছাড়া হবে কি হবে না সেটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হলো এখন কোথায় বাক স্বাধীনতা? কোথায় দেশের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগকারী গণমাধ্যমের দাবিদার প্রোপাগান্ডা সচিব শফিকুল আলম? ইউনূস নিজেও তো বলেছিলেন এবার আপনারা মন খুলে সমালোচনা করুন। শুধু তখন বোধহয় বলতে ভুলে গেছিলেন যে সমালোচনা করতে পারেন, তবে ডিবি তুলে নিয়ে গেলে আমার কিন্তু কিছু করার নাই। আনিস আলমগীরকে ডিবি অফিসে নেওয়ার মধ্যেই ঘটনা থেমে থাকেনি। প্রথম থেকেই বোঝা যাচ্ছিল বিষয়টি সাধারণ জিজ্ঞাসাবাদ নয়। রাষ্ট্রীয় সংস্থা যখন কাউকে কিছু বিষয়ে কথা বলার জন্য ধরে আনে, তখন সেখানে সাধারণত দুটো জিনিস অনুপস্থিত থাকে: অভিযোগের স্বচ্ছতা এবং দায় স্বীকারের সাহস। ঠিক এই সময়ে বাইরে থেকে যে চাপ এবং হুমকি তৈরি হচ্ছে সেটাকে, ঘটনাটিকে আরো রাজনৈতিক করে তুলছে। ডাকসুর শিবিরপন্থী নেতা মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের হুমকি, আনিসকে ছেড়ে দিলে তাকে খুঁজে গণপিটুনি দেওয়া হবে, হাত পা ভেঙে পিতা মুজিবের কাছে পাঠিয়ে দেওয়া হবে। পিতা মুজিবকে কোথায় পাঠানো হয়েছে তা তো আমরা জানি, কারা পাঠিয়েছে তাও আমরা জানি। এটা কেবল একটি ব্যক্তির উন্মাদনা মনে হয় আপনার? এটি বুঝিয়ে দিচ্ছে আপনাকে যে নতুন ক্ষমতার ছায়ায় কারা নিজেদেরকে বৈধ করে ফেলেছে, আর কাদেরকে সরকার মাথায় তুলে নাচছে, আর কারা সরকারে আছে। যারা আইন নিজেদের হাতে তুলে নেওয়ার ঘোষণা দেয় তারা সাধারণত জানে রাষ্ট্র তাদের থামাবে না। রাষ্ট্র এই সমালোচকদের উপর রুষ্ট, বিশেষ করে আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, মাসুদ কামাল। এদেরকে গত কিছুদিন যাবৎ বহু পক্ষ থেকে স্বৈরাচারের দোসর, আওয়ামী লীগ পন্থী নানা রকম ভাবে তাদেরকে প্রকাশ্যে তো হেনস্থা করাই হচ্ছিল। রাষ্ট্র এখন দায়িত্ব নিয়ে নিল তাদের বিচার করার বা তাদেরকে অ্যারেস্ট করার। কিন্তু এখানে শেষ নয়। জুলাই ঐক্য নামের গণ অভ্যুত্থানের ধারক দাবি করা আরেক সংগঠন প্রকাশ্যে ঘোষণা করছে আনিস আলমগীরকে যদি গ্রেপ্তার না দেখানো হয় তাহলে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে। এর সাথে যোগ হলো জাতির উদ্দেশ্যে ভাষণে মত প্রকাশের স্বাধীনতার বড় প্রতিশ্রুতি দেওয়া, সরকারকে চাপে ফেলা ভারতীয় লবি সম্পর্কে নাটকীয় সব অভিযোগ। তারা আনিসকে বলছে ভারতের গুপ্তচর, স্বৈরাচারের দোসর, হাদিকে হত্যাযোগ্য করে তোলা ব্যক্তি ইত্যাদি ইত্যাদি। এবং তালিকা করে বলা হচ্ছে যে পান্না, তুষার, আজিজ, শাহেদ, যাদের সবাইকে ভারতীয় প্রক্সি এবং তথ্য সন্ত্রাসী হিসাবে শাস্তির আওতায় আনতে হবে। তারা ইতিমধ্যেই ভারতীয় দূতাবাসকেও ভেঙে ফেলার হুমকি দিচ্ছে। এই যে বয়ানগুলো এমন ভাবে সাজানো হচ্ছে যেন রাষ্ট্র যদি তাদের কথা মতো না চলে তারা আইন এবং প্রশাসনের উপর নিজেদের শক্তির প্রতিষ্ঠা করবে এবং তারা তোয়াক্কা করবে না। রাষ্ট্রের ভেতরে থাকা নম্রতা আর বাইরে থাকা উগ্রতার এই মিশ্রণ সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক পরিবেশ তৈরি করেছে। কারণ যে কেউ আপনাকে রাষ্ট্রবিরোধী কিংবা বিদেশি গুপ্তচর বলে চিহ্নিত করে আপনার বিরুদ্ধে জনরোষ তৈরি করতে পারে এবং আপনাকে হত্যাযোগ্য করে ফেলতে পারে। এবং তাই হয়েছে গত 16 মাস ধরে, হয়নি? আর এই জায়গায় এসে আনিস আলমগীরের নিজের লেখা কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। তিনি আগেই সতর্ক করেছিলেন দুজন প্রবাসী ইউটিউবার তাকে ঘিরে যেভাবে মিথ্যা প্রচার করছে সেটা শুধু চরিত্র হনন নয়, তা পরিকল্পিত হামলার প্রস্তুতি। তিনি বলছেন 5টি টক শোতেই তিনি ওই ইউটিউবারদের বাংলাদেশের বিরুদ্ধে অনবরত উস্কানিমূলক বক্তব্যের সমালোচনা করেছেন এবং সেই সমালোচনার প্রতিশোধ হিসাবে তারা তাকে ঘিরে সাজানো গল্প ছড়িয়ে দিচ্ছে। তারা টেলিভিশন চ্যানেলগুলোকেও হুমকি দিয়েছে যেন তাকে আর আমন্ত্রণ না জানানো হয়। বিষয়টি এখানেই সীমাবদ্ধ ছিল না। তিনি উল্লেখ করেছেন এরা প্রকাশ্যে গুপ্ত হত্যার ইঙ্গিত দিয়েছে, যে কোনো আইনে সেটা একটা অপরাধ। এর সাথে যুক্ত হয়েছে দেশীয় কিছু ব্যক্তি যাদের উদ্দেশ্য আনিস আলমগীরের ভাষায় ভাইরাল হওয়া। কেউ কেউ তার পোস্টকে ধর্মীয় বিদ্বেষ বা হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করছে, যা তিনি সরাসরি মিথ্যা বলছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিচ্ছেন হাদির সঙ্গে তার কোনো সম্পর্ক কখনো ছিল না, দেখা নেই, কথা নেই, নামও তিনি জানতেন না। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিথ্যা এমনভাবে ছড়ানো হচ্ছে যাতে তাকে রাজনৈতিকভাবে এক কোণে ঠেলে দেওয়া যায় এবং সহিংসতার যুক্তি তৈরি হয়। এটা বেশ কিছুদিন ধরে চলছিল। হাদির ঘটনা না ঘটলেও আমার ধারণা আনিস আলমগীর, মাসুদ কামাল বা আব্দুল নূর তুষারকে গ্রেপ্তার করা হতো। এর পেছনের যে উদ্দেশ্য কাজ করছে তা হলো, তিনি যেভাবে ব্যাখ্যা করছেন সেটা হচ্ছে এই অপপ্রচার প্রকৃত অপরাধীদের আড়াল করে এবং সেই ইউটিউবারদের ব্যবসা বাড়ায় যারা নিজস্ব স্বার্থে দেশের অস্থিরতা চান। প্রশ্ন হলো, এমন স্পষ্ট হুমকি, এমন পরিকল্পিত অপপ্রচার এবং এমনভাবে একজন সাংবাদিককে জনরোষের মুখে ঠেলে দেওয়ার পর রাষ্ট্রের ভূমিকা কি হওয়া উচিত ছিল? তাকে নিরাপত্তা দেওয়া নাকি তাকে নিয়ে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা?
একজন সমালোচক সাংবাদিককে রক্ষা করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। তার বক্তব্যের সঙ্গে রাষ্ট্র একমত হোক বা না হোক, কিন্তু এখানে ঘটেছে উল্টোটা। রাষ্ট্র তাকে কিছু বিষয়ে কথা বলার জন্য আনা হয়েছে বলে ব্যাখ্যা দিলেও একই সময়ে তার বিরুদ্ধে হুমকি দেওয়া ব্যক্তির বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে দেখা যায়নি। এটা বহুদিন ধরে, গত 1 বছর ধরে এটা চলছে। এই নীরবতা ইঙ্গিত দেয় যে সমালোচকদের রাষ্ট্র নিরাপত্তা দিতে চায় না। ওটা তাদের অগ্রাধিকার নয়, বরং তাদের অগ্রাধিকার এই হুমকিটা তাদের নিয়ে নাচানাচি। বর্তমান সরকার নাকি গণমাধ্যমকে সবচেয়ে বেশি স্বাধীনতা দিচ্ছে। এটা কে বলেছেন? সেই যে প্রোপাগান্ডা সচিব শফিকুল আলম। কোথায় তিনি আজ? মানে বাস্তবতার সাথে কোনো মিল আছে? আপনি দেখতে পাচ্ছেন মিল? প্রেস সচিবের বক্তব্য যখন বলা হলো যে সাংবাদিকদের ছাঁটাই বা মামলার জন্য সরকার দায়ী নয়, তখন যুক্তিটির অযৌক্তিক কথা হয়ে দাঁড়িয়েছে এখন। আর এখন তো সাংবাদিকদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ সাংবাদিকের দায়িত্ব, নিরাপত্তার প্রশ্নে রাষ্ট্র দায়িত্ব এড়াতে পারে না। মামলা কে করলো সেটি মূল বিষয় নয়, প্রশ্ন হলো রাষ্ট্র কি সাংবাদিকদের প্রতি বৈরী পরিবেশ ঠেকাতে পেরেছে? আনিস আলমগীরের ঘটনাটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে উনি হচ্ছেন সর্বশেষ শিকার ইউনুসীয় এই স্বাধীনতার, সংবাদ মাধ্যমের স্বাধীনতার আর প্রোপাগান্ডা সচিবের স্বাধীনতার সর্বশেষ শিকার আনিস আলমগীর। এরপরে নিশ্চয়ই আরো আসবেন, হয়তো আব্দুল নূর তুষার আসবেন কিংবা মাসুদ কামাল আসবেন। আমরা তো দেশে নাই, আমরা তো আওয়ামী লীগের দালাল, আমরা তো দেশে নাই, এবং থাকলে হয়তো আমাদেরও যারা আছেন তারা তো কথা বলতে পারছেন না। রাষ্ট্র এই দায় এড়াচ্ছে এবং এই এড়ানোর ফলেই আনিস আলমগীর সহ বাকিদেরকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলছেন তাদের জীবনকে। এই পুরো ঘটনা আপনি কিভাবে ব্যাখ্যা করেন? একদিকে বলা হচ্ছে মন খুলে সমালোচনা করুন, আর অন্যদিকে সমালোচকদের বিরুদ্ধে হুমকি, অপপ্রচার, গ্রেপ্তার, আইনের নামে নানা রকম প্রক্রিয়া। মানে এখানে তো মত প্রকাশের স্বাধীনতা কাগজে আছে, মানে কাজীর গরু মানে কাগজে আছে, গোয়ালে নাই। একটি সরকার সত্যিকার অর্থে স্বাধীনতা দিতে চাইলে প্রথমত সমালোচকদের নিরাপত্তা নিশ্চিত করে, দ্বিতীয়ত তাকে ভয় দেখানোর পরিবেশ থেকে মুক্ত রেখে সেটা করা উচিত, যেটা ইউনূস দাবি করে আসছিল। এখন তো মনে হচ্ছে সরকার নিজেই এদেরকে উস্কে দিয়ে জনরোষ তৈরি করবে একটা নির্দিষ্ট ব্যক্তিকে মানে হত্যাযোগ্য করে তোলার জন্য, এবং তারপরে তাকে ধরে এনে আটকে রাখা হবে। মানে শুধু আনিস আলমগীর, একজন সাংবাদিককে কেন্দ্র করে যে ধরনের সংগঠিত ঘৃণা, হুমকি, রাষ্ট্রীয় অস্পষ্টতা তৈরি হয় তা পুরো পেশাকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। আজ আলমগীর, কাল অন্য কেউ, সমালোচকদের মুখ বন্ধ করার এই অস্থির মানসিকতা যদি প্রতিষ্ঠিত হয়ে গেছে। আসলে ইউনূসকে আপনি কোনোভাবে আর গণতান্ত্রিক শান্তিতে নোবেল বিজয়ী মানুষ হিসেবে চিন্তা করতে পারেন? আমি তো পারি না। আনিস আলমগীর একটা প্রতীকে পরিণত হয়ে গেছেন। তিনি মনে করিয়ে দিচ্ছেন যে ইউনূসীয় স্বাধীনতার ঘোষণা আর বাস্তব রাজনৈতিক আচরণের মধ্যে গভীর ফাঁক আছে, বিরাট বড় ফাঁক। এই ফাঁকে আনিস আলমগীর পড়ে গেছেন। সমালোচনার জায়গাটা পুরোপুরি সংকুচিত হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ে বারবার বলছে এই সময় গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা উপভোগ করছে, কিন্তু স্বাধীনতার পরিমাপ ঘোষণা দিয়ে হয় না, হয় ঝুঁকি দেখে। আনিস আলমগীরের উদাহরণে দেখা যাচ্ছে যে মানে যে পরিমাণ সংগঠিত হুমকি, অপপ্রচার, জনরোষ তৈরি করা হয়েছে, সেখানে সরকার সমালোচনা সহ্য করার সংস্কৃতি তৈরি করতে ব্যর্থ হয়েছে। বরং পরিস্থিতি এমনভাবে তৈরি হয়েছে যেখানে সমালোচকের মুখ বন্ধ করতে কিছু মানুষ দেশপ্রেম, জুলাই স্পিরিট নামের পতাকা ব্যবহার করছে। আওয়ামী লীগের টানা 15 বছরে আপনি দমন পীড়নের কথা বলছেন, এই সরকার সবসময় সে কথা বলে, কিন্তু একটি বাস্তব প্রশ্ন আমরা সবসময় মানে এড়িয়ে যাই, সেটা হচ্ছে শুধুমাত্র টকশোতে মত প্রকাশের কারণে সুশীল সমাজের কোনো পরিচিত মুখকে জেলে যেতে হয়েছে এমন দৃষ্টান্ত খুব কম আছে। কিন্তু বরং বিএনপি, জামায়াতপন্থী সাংবাদিক এবং বুদ্ধিজীবীরা নিয়মিত টকশোতে সরকারের কঠোর সমালোচনা করেছেন। তাতে তাদের অনেকেই হয়রানির শিকার হয়েছেন ঠিকই, কিন্তু মানে এই ধরনের গ্রেপ্তার কিন্তু হননি কেউ। শেষ পর্যন্ত আনিস আলমগীরের বিরুদ্ধে অভিযোগের চেয়েও বড় হয়ে উঠছে তাকে ঘিরে তৈরি হওয়া ঘৃণার রাজনীতি। এটি ইউনূসীয় স্বাধীনতার সীমাবদ্ধতাকে উন্মোচিত করছে। ঘোষণা আছে, বাস্তবে নেই। মানবাধিকার এবং গণতন্ত্রের নতুন যাত্রার দাবি যতটা ছিল কাগজে, মাঠের বাস্তবতা ঠিক উল্টো পথে হাঁটছে। আজ আনিস, কাল অন্য কেউ। সমালোচককে আগে অভিযুক্ত করা হয়, তারপর জনতার হাতে তুলে দেওয়ার সংস্কৃতি প্রতিষ্ঠা মানে গত 1 বছরের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এরপরও সরকারকে মুক্ত চিন্তার সরকার বলে সার্টিফিকেট দেওয়ার মানুষের অভাব হবে না। শিক্ষক নেটওয়ার্ক আছে, প্রথম আলো আছে, ডেইলি স্টার আছে শহীদুল আলমের মতো আন্তর্জাতিক বিবেক হয়ে ওঠা ব্যক্তিরাও। আনিস আলমগীর ইউনূসীয় শাসনের সর্বশেষ শিকার। এরপরে আরো অনেকেই আছেন লাইনে, প্রস্তুত থাকুন তারা। আর আপনি নিরাপদে থাকুন।